ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আজকে আমাদের যে পড়ার বিষয় অধ্যায় ধাতুবিদ্যা, মেটালার্জি। একক ধাতুবিদ্যা বা মেটালার্জি। উপ একক আমরা যেটা আজকে পড়ব সেটা হচ্ছে ধাতু নিষ্কাশনের নীতি। এখানে মূলত যে পয়েন্টগুলোর উপর আমাদের পড়তে হবে: ধাতু নিষ্কাশনের নীতি, ধাতুর সক্রিয়তা শ্রেণী বা সক্রিয়তা সারি, সক্রিয়তা শ্রেণীর বৈশিষ্ট্য, সক্রিয়তা শ্রেণীর প্রয়োগ, ধাতু নিষ্কাশনের বিভিন্ন প্রক্রিয়া এবং তাদের ব্যাখ্যা। তো চলো শুরু করা যাক। প্রথমে ধাতু নিষ্কাশনের নীতি। এই ধাতু নিষ্কাশনের নীতি প্রথমে পড়তে গেলে আমাদের ধাতুর সক্রিয়তা শ্রেণী বা সক্রিয়তা সারি সম্বন্ধে আমাদের জানতে হবে। ধাতুর সক্রিয়তা শ্রেণী বা সক্রিয়তা সারি কাকে বলবো না, মূলত ধাতুগুলোকে যদি তাদের ক্রমহ্রাসমান রাসায়নিক সক্রিয়তা অনুযায়ী পরপর সাজানো হয় তাহলে যে শ্রেণী বা যে সারি পাবো তাকে বলা হয় ধাতুর সক্রিয়তা শ্রেণী বা সক্রিয়তা সারি। এটা মূলত এই সারিটা উপর থেকে নিচের দিকে সাজানো হলে যত উপর দিকে যে মৌলগুলো থাকবে তাদের ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হওয়ার প্রবণতা তত বেশি হয়, অর্থাৎ নিজে জারিত হয়ে অপরকে বিজারিত করার প্রবণতা তত বেশি। ফলে এই সারির উপরে অবস্থিত ধাতুগুলোর সক্রিয়তা অনেক বেশি হয়। এটাই আমরা একটা ছকের সাহায্যে বোঝার চেষ্টা করি, বা রাসায়নিক সক্রিয়তা সারিটা কেমন হয় দেখতে সেটা আমরা দেখি। এখানে দেখো তোমাদের দুটো কলমের মধ্যে প্রথম হচ্ছে ধাতু এবং ধাতু নিষ্কাশন নীতি আমি একসাথেই তৈরি করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো, সক্রিয়তা সারি হচ্ছে ধাতুগুলোকে কি বললাম, তাদের রাসায়নিক সক্রিয়তা ক্রমহ্রাসমান অনুযায়ী সাজাতে হবে। অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছ প্রথমে পটাশিয়াম, এই পটাশিয়াম থেকে পরপর এরকম ধাতুগুলোকে তাদের রাসায়নিক সক্রিয়তা ক্রমহ্রাসমান অনুযায়ী সাজানো হয়। অর্থাৎ এই সারিতে যত উপর দিকে অবস্থান করবে ধাতুগুলো তত রাসায়নিকভাবে সক্রিয়তা বাড়বে। অর্থাৎ যত উপর দিকে থাকে, দেখো এখানে লেখা আছে ইলেকট্রন বর্জন করার ক্ষমতা বাড়ে। ইলেকট্রন বর্জন ক্ষমতা যত উপর দিকে থাকবে তত বাড়বে, রাসায়নিক সক্রিয়তা বাড়বে। অর্থাৎ পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, টিন, লেড, কপার, মার্কারি, এটা হচ্ছে রূপো, এইউ মানে হচ্ছে সোনা, এইভাবে অবস্থান করে। এখানে হাইড্রোজেন কিন্তু একটা অধাতু, কিন্তু হাইড্রোজেনকে এখানে রাখা হয় কেন? কারণ এই ধাতুগুলোর অবস্থানকে সূচিত করে। অর্থাৎ হাইড্রোজেন উপরে অবস্থান করছে না নিচে অবস্থান করছে, সেই সূচক হিসাবে এটাকে ব্যবহার করা। দেখো, প্রথম যে গ্রুপ, এখানে 5টা ধাতু আছে: পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। এরা হচ্ছে এই সক্রিয়তা সারির সব থেকে সক্রিয় ধাতু। এগুলো তীব্র তড়িৎ-ধনাত্মক, এই ধাতুগুলো তীব্র তড়িৎ-ধনাত্মক, এদের ইলেকট্রন ত্যাগের প্রবণতা খুব বেশি হয়, সেই জন্য এরা রাসায়নিকভাবে খুব সক্রিয় হয়। কিভাবে এই ধাতুগুলোকে নিষ্কাশন করা হয়? মূলত এই ধাতুগুলোর গলিত হাইড্রোক্সাইড বা ক্লোরাইড লবণের তড়িৎ বিশ্লেষণ করে ধাতুগুলোকে নিষ্কাশন করা হয়। দ্বিতীয় গ্রুপের মধ্যে যেগুলো আছে দেখো, জিঙ্ক, আয়রন, টিন, লেড, এই ধাতুগুলো সক্রিয়তা শ্রেণীর মাঝামাঝি অবস্থান করে। অর্থাৎ এই উপরের ধাতুগুলোর তুলনায় এদের সক্রিয়তা কিন্তু অপেক্ষাকৃত কম। এদের অক্সাইডগুলো কম স্থায়ী হওয়ায় এদের কার্বনেট বা সালফাইড আকরিককে প্রথমে কি করা হয়? অক্সাইডে পরিণত করা হয়। অক্সাইডে পরিণত করে সেই ধাতব অক্সাইডগুলোকে যদি কার্বন বিজারণ পদ্ধতি প্রয়োগ করা হয় তাহলে সেখান থেকে ধাতু নিষ্কাশন করা যায়। কিছু কিছু ক্ষেত্রে, যেমন সালফাইড আকরিক ক্ষেত্রে, এই ধাতুগুলোর শত বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। একটু আগে বললাম হাইড্রোজেন এটা হচ্ছে একটা অধাতু, এটা কেবলমাত্র এদের স্থানকে সূচিত করে, অবস্থানকে। শেষের গ্রুপে দেখো আছে কপার, মার্কারি, এজি মানে সিলভার এবং গোল্ড। এগুলো সক্রিয়তা শ্রেণীর একদম নিচের দিকে অবস্থান করে, অর্থাৎ এদের ইলেকট্রন ত্যাগের প্রবণতা খুব কম হয়। কোনো কোনো ধাতু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। তোমরা জানো এই সোনা কিন্তু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। তাহলে এগুলোকে কিভাবে নিষ্কাশন করা হয়? ধাতুগুলোকে
শত বিজারণ পদ্ধতিতে এই তামার সালফেট জাতীয় আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা সম্ভব। এজির এর অক্সাইডটা অস্থায়ী হয়, তাই উত্তপ্ত করে ধাতু পরিণত করা হয়, বা এদের যে কার্বন বিজারণ পদ্ধতিতেও ধাতুকে নিষ্কাশন করা সম্ভব। তাহলে এটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সারি। নিশ্চয়ই পরিষ্কার হয়েছে তোমাদের কাছে। এবার নেক্সট আমরা চলে যাই। এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে সক্রিয়তা শ্রেণীর বৈশিষ্ট্য। এই যে আমরা সক্রিয়তা শ্রেণীটা দেখলাম একটু আগে, এর কিছু বৈশিষ্ট্য ওখানে বোঝানোর সময় তোমাদের বলা হয়েছে। যেমন 4টে বৈশিষ্ট্য প্রধান আমরা এখানে পড়ব। সেটা হচ্ছে এই শ্রেণীতে যত উপরের দিকে ওঠা যায় তত ইলেকট্রন বর্জন করার প্রবণতা বাড়ে, একটু আগেই বললাম। এর ফলে ধাতুগুলোর রাসায়নিক সক্রিয়তা বাড়তে থাকে। যত উপর দিকে যাব তত রাসায়নিক সক্রিয়তা বাড়তে থাকবে। যদি প্রশ্ন করে নিচের দিকে যদি যাই, তাহলে উত্তর হবে রাসায়নিক সক্রিয়তা কমতে থাকবে। উপর থেকে নিচের দিকে গেলে রাসায়নিক সক্রিয়তা কমতে থাকবে। 2 নম্বর বৈশিষ্ট্য, নিচের থেকে উপরের দিকে ধাতুগুলোর ক্ষারকীয় ধর্ম এবং ধাতব ধর্ম ক্রমবর্ধিত হয়। সেটা তো বুঝতেই পারছো, ইলেকট্রন বর্জন করার ক্ষমতা যত বেশি হবে বা যত প্রবণতা যত বেশি হবে, তত কিন্তু ক্ষারকীয় ধর্ম ধাতব ধর্ম বর্ধিত হবে। উপর থেকে নিচের দিকে গেলে উল্টোটা। 3 নম্বর, এই শ্রেণীতে নিচের দিকে অবস্থিত ধাতুগুলির বিজারণ ক্ষমতা উপরের দিকে অবস্থিত ধাতুগুলির তুলনায় অনেক কম হয়। ওই একই কারণ, ইলেকট্রন বর্জন করার ক্ষমতা হবে। সক্রিয়তা শ্রেণীতে হাইড্রোজেন, ওই একটু আগে দেখালাম যে হাইড্রোজেনটা হচ্ছে অবস্থান সূচিত করে। হাইড্রোজেনের উপরে যে ধাতুগুলো থাকবে তারা অ্যাসিড থেকে কিন্তু হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে, কিন্তু হাইড্রোজেনের নিচে যারা অবস্থান করে সেই ধাতুগুলো কিন্তু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাসকে প্রতিস্থাপিত করতে পারে না। নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সক্রিয়তা শ্রেণীর প্রয়োগ। অর্থাৎ এই সক্রিয়তা শ্রেণী আমাদের কি কাজে লাগে বা কোথায় আমরা এর প্রয়োগ ঘটাই। মূলত কি করা হয় যে এই শ্রেণীতে যারা উপর দিকে অবস্থান করে যে ধাতুগুলো, তারা নিচের তুলনায় বেশি সক্রিয় হয়। তাহলে এই রাসায়নিক সক্রিয়তা অনুযায়ী ধাতুগুলোর নিষ্কাশন পদ্ধতি স্থির করা হয়। যে কোন পদ্ধতি ধাতুগুলিকে নিষ্কাশন করব বা করা হবে তা কিন্তু ওই সক্রিয়তা শ্রেণীর উপর ভিত্তি করে ঠিক করা হয়। 2 নম্বর প্রয়োগ হচ্ছে তড়িৎ লেপনের সময় সক্রিয়তা শ্রেণীতে অধিক সক্রিয় ধাতুগুলোর উপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়। এটা তোমরা তড়িৎ বিশ্লেষণ অধ্যায়ে পড়েছো, সেখানেও বলা হয়েছিল যে অধিক সক্রিয় যে ধাতুগুলো থাকে তাদের উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয়। যেমন লোহার উপর সোনা বা রূপোর প্রলেপ দেওয়া হয়। এটাও কিন্তু তোমরা সক্রিয়তা শ্রেণী অনুযায়ী বোঝা সম্ভব। নেক্সট আমাদের যেটা পড়তে হবে, ধাতু নিষ্কাশনের বিভিন্ন প্রক্রিয়া। মূলত 4টে প্রক্রিয়া আছে, তার মধ্যে সিলেবাসে আমাদের 3টে আছে, 3টে পড়তে হবে। তো 4টে প্রক্রিয়ার নাম আমরা জানবো। এক হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি, শত বিজারণ পদ্ধতি, গোল্ডস্মিথের থার্মিক পদ্ধতি এবং তড়িৎ বিজারণ বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। এই 4টে ধাতু নিষ্কাশনের পদ্ধতি, তার মধ্যে মূলত আমরা কার্বন বিজারণ পদ্ধতি, গোল্ডস্মিথের থার্মিক পদ্ধতি এবং তড়িৎ বিজারণ পদ্ধতি পড়ব। এগুলি আমাদের সিলেবাসে আছে। তাহলে নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ধাতু নিষ্কাশনের ব্যাখ্যা, অর্থাৎ ওই পদ্ধতিগুলোর ব্যাখ্যা। যেমন গোল্ডস্মিথের থার্মিক পদ্ধতি, এখানে কি করা হয় বা এই নীতিটা কি, উচ্চ উষ্ণতায় অক্সিজেনের প্রতি অ্যালুমিনিয়ামের একটা তীব্র আসক্তি থাকে। এই আসক্তির কারণে কিছু কিছু ধাতু আছে, ফর এক্সাম্পল Fe, Cr, Mn মানে আয়রন, ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ। এই ধাতুগুলোর অক্সাইডকে যদি অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয়, তখন কি করে অ্যালুমিনিয়াম দ্বারা বিজারিত হয়ে গলিত ধাতু পাওয়া যায়। অর্থাৎ অ্যালুমিনিয়াম এদের অক্সাইডের অক্সিজেনগুলোকে নিজের দিকে টেনে নেয় এবং গলিত ধাতু হিসেবে ধাতুটাকে বের করে। এই পদ্ধতিকে বলা হয় গোল্ডস্মিথের থার্মিক পদ্ধতি। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। যেমন ধরো Fe2O3, এটা আয়রনের একটি অক্সাইড, এর সাথে অ্যালুমিনিয়াম চূর্ণ সহযোগে যদি 2000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয়, তাহলে তৈরি করে Al2O3 অ্যালুমিনা এবং Fe2Fe অর্থাৎ আয়রন। এই আয়রন ধাতুটা গলিত অবস্থায় পাওয়া যায়।
নেক্সট হচ্ছে থার্মিট মিক্সচার, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। থার্মিট মিক্সচার কি না, 3 ভাগ ওজনের Fe2O3 ও 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের যে মিশ্রণ তাকে বলা হয় থার্মিট মিক্সচার। 3 ভাগ ওজনের Fe2O3, 1 ভাগ ওজনের অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে বলা হয় থার্মিট মিক্সচার। এর ব্যবহার আছে, এই ব্যবহারটা আমাদের জানতে হবে। এর ব্যবহার হচ্ছে মূলত গলিত এই প্রক্রিয়াতে বা এই পদ্ধতিতে, থার্মিট পদ্ধতিতে যে উৎপন্ন গলিত লোহা পাওয়া যাবে থার্মিট মিক্সচার থেকে, সেগুলো রেল লাইন বা কোনো যন্ত্রের ফাটলকে জোড়া দেওয়ার কাজে ব্যবহার করা যায়। এছাড়া এই গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি বিভিন্ন ধাতু যেমন ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এগুলো নিষ্কাশনেও ব্যবহার করা হয়। নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এর পরের পদ্ধতি, অর্থাৎ কার্বন বিজারণ পদ্ধতি। এখানে কি করা হয় না, সক্রিয় শ্রেণীর মাঝামাঝি যে সকল ধাতুগুলো অবস্থান করে তারা অপেক্ষাকৃত কম সক্রিয় হয় ওপরগুলোর তুলনায়। ফলে এই ধাতুগুলোর কার্বনেট, সালফাইড এই ইত্যাদি আকরিককে প্রথমে অক্সাইডে পরিণত করা হয়। পরিণত করে কার্বন দ্বারা যদি উচ্চ উষ্ণতায় বিজারিত করা হয় তাহলে সেই ধাতুগুলো গলিত অবস্থায় বের হয়। যেমন উদাহরণ দিলে বোঝা যাবে, ধরো জিঙ্ক অক্সাইড ZnO+C, একে যদি 1400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয় তাহলে Zn+CO উৎপন্ন হবে। এই যে ধাতুটা, এই অক্সাইড থেকে আমরা জিঙ্ক ধাতুটাকে নিষ্কাশন করতে পারলাম, এভাবে করা হয়। নেক্সট আমরা যেটা পড়ব 3 নম্বর ধাতু নিষ্কাশন পদ্ধতি, সেটা তড়িৎ বিজারণ বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। এখানে কি করা হয়, এটা একদম সক্রিয় শ্রেণীতে যেগুলো একদম উপরে অবস্থান করে সেগুলো হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক তড়িৎধর্মী হয় সেই মৌলগুলো, অর্থাৎ এরা যে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা খুব বেশি হয়। সেই জন্য উপযুক্ত তড়িৎদ্বার সহ ধাতুগুলোর গলিত হাইড্রক্সাইড বা ক্লোরাইড লবণের তড়িৎ বিশ্লেষণ করলে সংশ্লিষ্ট ধাতু ক্যাথোডে জমা হয়। এই পদ্ধতিটা তোমরা জানো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পড়েছো কিভাবে করা হয়। একটা ভোল্টামিটার যন্ত্রের মধ্যে তড়িৎদ্বার থাকে, তার মধ্যে তড়িৎ বিশ্লেষক পদার্থ নেওয়া হয় এবং তার উপর তড়িৎ প্রয়োগ করা হয়, ফলে তড়িৎ বিশ্লেষণটা সংগঠিত হয়। সে একইভাবে উপযুক্ত তড়িৎদ্বার সহ কি করা হয় না, সক্রিয়তা শ্রেণীতে উপরে যে ধাতুগুলো থাকে তাদের হাইড্রক্সাইড বা ক্লোরাইড লবণে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়, ফলে ক্যাথোডে গিয়ে সংশ্লিষ্ট ধাতুটা জমা হয়। মূলত এটা একটা বিজারণ প্রক্রিয়া। যেমন তোমরা এখানে বুঝতেই পারছো যে এই লবণের হাইড্রক্সাইড বা ক্লোরাইড লবণের মধ্যে Mn+ রূপে ধাতব মৌলটা অবস্থান করে। সেই ক্যাথোডে গিয়ে কি করবে, ইলেকট্রন গ্রহণ করে ধাতব পরমাণুতে পরিণত হবে এবং সেটা ক্যাথোডে জমা হবে। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে, যেমন সোডিয়াম ধাতুর নিষ্কাশন। এখানে মূলত যে তড়িৎদ্বার ব্যবহার করা হয় আয়রন ক্যাথোড হিসেবে আয়রনকে ব্যবহার করা হয় এবং অ্যানোড হিসেবে গ্রাফাইটকে ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট যেটা আমরা পড়ব সেটা হচ্ছে এই ধাতু নিষ্কাশনে NaCl কে Na+ এবং Cl- এরকম আয়নে ভেঙে যায়। এটা হচ্ছে তড়িৎ বিয়োজন, তোমরা জানো। এবং ক্যাথোড বিক্রিয়া ক্যাথোডে কে যাবে না, সোডিয়াম ক্যাটায়নটা যাবে, সেটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণু তৈরি করবে বা সোডিয়াম ধাতু তৈরি করবে। অ্যানোড বিক্রিয়া, এখানে অ্যানোডে যাবে মূলত অ্যানায়নটা, সেটা ইলেকট্রন ত্যাগ করে Cl পরমাণু তৈরি করবে, দুটো Cl পরমাণু মিলিত হয়ে Cl2 গ্যাস তৈরি করবে। তাহলে এখানে তোমরা বুঝতে পারলে যে কীভাবে ধাতুগুলোকে নিষ্কাশন করা হয়। আজকে এই অবধি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে ধন্যবাদ। এবার তোমরা বইটা ফলো করো এবং পড়াশোনা শুরু করো। যদি কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। থ্যাঙ্কস।